হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা, ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 42nd মক টেস্ট। আই হোপ এই মক টেস্ট সিরিজ তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করছে এবং মক টেস্টে স্কোর তোমরা কমেন্টে শেয়ার করো আমার সাথে, এবং এই মক টেস্টের স্কোরটা তোমরা অ্যানালিসিস করলে খুব সহজেই বুঝতে পারবে কোথায় কোথায় তোমাদের প্রিপারেশন অনেকটা বাকি আছে, কোথায় ভুলগুলো তোমাদের বারবার হচ্ছে, কি করে সেই ভুলগুলো তোমরা রেকটিফাই করতে পারবে। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, প্রেপোজিশন চুজ করতে বলা হয়েছে। The strike has been called dash. Strike বা ধর্মঘটটা কি করা হয়েছে? Has been called dash. Called off OF, called at, called off OFF, called up. Called up মানে হচ্ছে remember, কোনো কিছু মনে করা। Called at মানে হলো কোথাও যাওয়া বা কোথাও ভিজিট করা কিংবা থামিয়ে দেওয়া, স্টপ করা। Called off OFF, কল্ড অফ মানে হলো কোনো কিছু উইথড্র করে নেওয়া, প্রত্যাহার করে নেওয়া। সো এখানে দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড অফ, অপশন সি হবে সঠিক উত্তর, যে এই স্ট্রাইকটাকে বা ধর্মঘটটা তুলে নেওয়া হয়েছে। সো দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড অফ, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য রেসপন্সিবিলিটি ইজ ড্যাশ মাই শোল্ডার্স। এই যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব রয়েছে সেটা আমার কোথায়? কাঁধে রয়েছে, শোল্ডার্সে রয়েছে। এখানে প্রিপোজিশন অ্যাট হবে না অন হবে, ওভার হবে, অফ হবে? সঠিক উত্তর হবে অন। দ্য রেসপন্সিবিলিটি ইজ অন মাই শোল্ডার, আমার কাঁধের ওপরে দায়িত্বগুলো রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, আ 14 লাইন পোয়েম ইজ কল্ড। 14 লাইনের যে কবিতাগুলো তাদেরকে কি বলা হয়? সনেট, এপিলগ, কম্পোজিশন, লিরিক। লিরিক মানে হচ্ছে গীতি, যেটা গানের লিরিক্সটা থাকে, ঠিক আছে, যে কথাগুলো লেখা থাকে। এপিলগ মানে হচ্ছে তুমি বলতে পারো গল্পের বা কবিতার বা নাটকের শেষে যে কথাগুলো বলা হয় তাকে এপিলগ বলে। সনেট হলো 14 লাইনের কবিতা, অপশন এ হবে সঠিক উত্তর। কম্পোজিশন মানে হচ্ছে গান রচনা করা হচ্ছে, কোনো লেখা রচনা করা হচ্ছে, কম্পোজিশন বলা হয়। সো এখানে অপশন এ হবে সঠিক উত্তর, 14 লাইনের কবিতাগুলোকে আমরা সনেট বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 4, a person who makes his journey on foot. একজন মানুষ যে যাত্রা করে, কোথাও যায় অন ফুট, পায়ে হেঁটে, তাকে কি বলে? পেডেস্ট্রিয়ান, ওয়াকার, র্যাম্বলার, ওয়ান্ডারার। দেখো, ওয়ান্ডারার মানে হচ্ছে যে এদিক ওদিক ঘুরে বেড়ায়, র্যাম্বলার মানে হচ্ছে যে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে, ওয়াকার মানে যে হাঁটে। এখানে কোথাও কিন্তু বলা হচ্ছে না যে কেউ পায়ে হেঁটে ঘোরে। পেডেস্ট্রিয়ান মানে হচ্ছে যে পায়ে হেঁটে চলাচল করে, পায়ে হেঁটে ঘোরাঘুরি করে। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, সামওয়ান হ্যাভিং আ উইক মেমোরি ইজ সেড টু হ্যাভ আ মেমোরি লাইক আ। এমন একজন মানুষ যার মেমোরিটা খুব উইক, খুব দুর্বল স্মৃতিশক্তি রয়েছে, মানে খুব কমজোর স্মৃতিশক্তি, তাকে কার সাথে তুলনা করা হয়? টু হ্যাভ আ মেমোরি লাইক, কার মতো মেমোরি আছে তার? সিভ, চালনী, সুপ, স্ক্রু, স্ট্রিম, ঝর্ণা। সঠিক উত্তর হবে অপশন এ, সিভ, চালনী। চালনীতে যেহেতু অনেকগুলো এখানে আমরা দেখতে পাই যে হোলস থাকে, সেই জন্য বলা হয়ে থাকে চালনীর মধ্যে কোনো জিনিস রাখলে সেটা সেই হোলসগুলো দিয়ে বাইরে পড়ে যায়, নিচে পড়ে যায়, কোনো কিছু চালনীর মধ্যে থাকতে পারে না। এখানে মেমোরি বা স্মৃতিশক্তিটাও তাই সেই রকম, যে কোনো কিছুই সে ধরে রাখতে পারে না তার মেমোরিতে, তাই জন্য বলা হয় তার খুব কমজোর মেমোরি, মানে টু হ্যাভ আ মেমোরি লাইক আ সিভ, চালনীর মতো মেমোরি। এটা একটা সিমিলি। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য রিপাবলিক ডে ওয়াজ ড্যাশ উইথ ডু সলেমনিটি। রিপাবলিক ডে পালিত করা হয়েছিল। এখানে 4টে অপশন আছে: অবজার্ভড, এনজয়েড, সেলিব্রেটেড, পারফর্মড। এই যে রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এই ডেগুলোকে আমরা কি করি? সেলিব্রেট করি, উদযাপন করি, উদযাপিত করি। ওয়াজ সেলিব্রেটেড, উদযাপিত হয়েছিল, ঠিক আছে। অবজার্ভ মানে পালন করা, এনজয় মানে আনন্দ পেয়েছিল, আনন্দ করেছিল। পারফর্মড মানে হচ্ছে সেই জিনিসগুলোকে সংগঠিত করা হয়েছিল। এখানে সঠিক উত্তর হবে সেলিব্রেটেড। রিপাবলিক ডে বলো কিংবা ইন্ডিপেন্ডেন্স ডে বলো, এই ইম্পর্টেন্ট ন্যাশনাল ডেগুলোকে আমরা সেলিব্রেট করে থাকি। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ইয়াং পলিটিশিয়ানস স্পিচ ওয়াজ ফুল অফ ব্লাড অ্যান্ড ড্যাশ। ইয়াং পলিটিশিয়ানের যে বক্তৃতা সেটা ভর্তি ছিল, বক্তৃতার মধ্যে কি কি ছিল? ফুল অফ ব্লাড অ্যান্ড ড্যাশ, সোয়েট,
ব্লেড, ড্যাগার, থান্ডার। সঠিক উত্তর হবে ব্লাড অ্যান্ড থান্ডার। মানে ব্লাড অ্যান্ড থান্ডার মানে এই ইডিয়ামটার মানে হচ্ছে যে তার পারফরমেন্সটা মাইন্ড ব্লোয়িং ছিল, প্রচণ্ডভাবে এফেক্টিভ ছিল, যাতে সবাই প্রচণ্ডভাবে ইমপ্রেসড হয়ে গেছিল। সো ব্লাড অ্যান্ড থান্ডার, এই ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, দিস মেথড ইজ নট রং। এই মেথডটা, প্রক্রিয়াটা ভুল নয়, বাট দেয়ার মে বি আ মোর ড্যাশ মেথড দ্যান দিস। কিন্তু এটার থেকেও আরও বেশি কীরকম মেথড থাকতে পারে? সুটেবল, এফেক্টিভ, ফ্রুটলেস, ওয়ার্কিং। সঠিক উত্তর হবে অপশন বি, এফেক্টিভ। আরও বেশি কার্যকর মেথড থাকতে পারে, এফেক্টিভ বেশি কার্যকরী হবে। সুটেবল মানে উপযুক্ত। এখন সব কিছু উপযুক্ত মানে যে সব জায়গায় সেটা ওয়ার্কিং হতে হবে, সব জায়গায় এফেক্টিভ হবে, তেমন কোনো মানে নেই। তো এই অপশন এ সঠিক উত্তর নয়। ফ্রুটলেস মানে যেটা একদমই কাজে দেবে না, এখানে সেটা পুরো অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। ওয়ার্কিং মানে কাজ করছে তেমন মেথড, তার থেকে বেশি উপযুক্ত হবে এফেক্টিভ। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল ড্যাশ সাকসেস। এই যে হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম, সেটা ইন্ডিসপেন্সেবল, অপরিহার্য। কিসের জন্য অপরিহার্য? সাকসেসের জন্য, সাফল্যের জন্য। অপশন এতে বলছে ফর, বি অ্যাট, সিতে বলছে টু, অপশন ডি ইন। সঠিক উত্তর হবে ফর, ইন্ডিসপেন্সেবল ফর, অপরিহার্য কিসের জন্য? সাফল্যের জন্য। এই যে ইন্ডিসপেন্সেবল, এরপরে যখন আমরা ফর বসাই তার মানে বোঝাই সামথিং। ফর মানে আমরা তারপরে সামথিং বসাবো, মানে কোনো কিছুর জন্য অপরিহার্য, কোনো কিছুর জন্য অপরিহার্য আমরা সামথিং বসাবো। কিন্তু যদি ইন্ডিসপেন্সেবল পরে আমরা টু বসাই, তার মানে হচ্ছে কোনো মানুষের কথা বলা হচ্ছে এখানে, তখন সামবাডি কথা বলা হচ্ছে। যখন কোনো মানুষের জন্য অপরিহার্য তখন টু বসাবো, আর যখন কোনো জিনিসের জন্য বা কোনো কনসেপ্টের জন্য অপরিহার্য তখন আমরা ফর বসাবো। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10, টু সি রেড, এই ইডিয়ামটার মানে কি? টু সি রেড, অপশন এতে বলছে টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে শুরু করা। অপশন বি টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, রাগে পাগল হয়ে যাওয়া। অপশন সি আ ন্যারো এস্কেপ, খুব অল্পের জন্য বেঁচে যাওয়া। অপশন ডি স্মার্ট অ্যান্ড ক্লিন। অপশন বি হবে সঠিক উত্তর। টু সি রেড মানে আমরা জানি লাল রংটাকে আমরা অ্যাঙ্গার বা রাগের সাথে তুলনা করতে পারি, রাগে কেউ লাল হয়ে গেছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট ড্যাশ বিউটিফুল। সে যে শুধুমাত্র ইন্টেলিজেন্ট তা নয়, সে কিন্তু বিউটিফুলও আছে তার সাথে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল কনজাংশন। এখানে ওয়েন বলা হয়েছে, বাট অলসো, ইয়েট, দেন। দেখো যখন আমরা এখানে নট অনলি বসিয়েছি, এই কনজাংশনটা বসিয়েছি, তার সাথে আমরা সবসময় বাট অলসো বসাবো। সো শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো বিউটিফুল। সে যে শুধুমাত্র ইন্টেলিজেন্ট তা নয়, বিউটিফুলও কিন্তু। সো নট অনলি বাট অলসো, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, ডিড এভরিবাডি মিস দ্য ফার্স্ট বাস। প্রত্যেকেই কি প্রথম বাসটা মিস করেছিল? ভয়েস চেঞ্জ, কোয়েশ্চেন দেওয়া আছে ভয়েস চেঞ্জে, তোমাকে প্যাসিভ ভয়েসটাও কিন্তু কোয়েশ্চেনেই রাখতে হবে। অপশন এতে বলছে দ্য ফার্স্ট বাস ওয়াজ মিসড বাই এভরিবাডি। দেখো এখানে সাবজেক্ট আছে, তারপরে বিভাব আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। এখানে কোথাও কিন্তু কোনো কোয়েশ্চেন হচ্ছে না, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, কিন্তু লাস্টে ভুল করে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন সিতে বলছে এভরিবাডি মিসড দ্য ফার্স্ট বাস, প্রত্যেকে ফার্স্ট বাসটা মিস করেছিল। এখানে কোথাও কিন্তু এখানে কোথাও আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি না, এবং এটা ভুলভাবে কোয়েশ্চেন করা হচ্ছে, এটা কোনো প্রশ্নই হয় না, তো এই অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে হ্যাড দি ফার্স্ট বাস বিন মিসড। এখানে হ্যাড বিন করা হয়েছে, হ্যাড বিন করার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে যে অ্যাক্টিভ ভয়েসটা রয়েছে এখানে কোথাও কিন্তু হ্যাড এই হেল্পিং ভাবটা ছিল না, সুতরাং অপশন ডি ভুল হচ্ছে। হাতে রইল অপশন বি, সেটা সঠিক হবে। কেন হবে একবার দেখি। ডিড এভরিবাডি মিস দ্য ফার্স্ট বাস, এখানে ডিড আছে যেহেতু আমরা জানি এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে অ্যাক্টিভ ভয়েসটা, তাহলে প্যাসিভ করার সময় সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ করতে হবে। এখানে তোমার সাবজেক্ট কী হবে? দ্য ফার্স্ট বাস তোমার সাবজেক্ট হবে, কারণ এটা অবজেক্টে রয়েছে, তো প্যাসিভ ভয়েসে এটা সাবজেক্ট হয়ে যাবে দ্য ফার্স্ট বাস। তারপরে যেহেতু এখানে সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে বি ভার্বটা হবে ওয়াজ, দ্য ফার্স্ট বাস ওয়াজ। তারপরে মিস ভার্বের থার্ড ফর্ম মিসড হবে বাই এভরিবাডি। যখন প্রশ্ন করছি তখন কি হবে? যে বি ভার্বটা লিখলাম ওয়াজ, সেটা সামনে চলে আসবে, তাহলে ওয়াজ, তারপর সাবজেক্ট দ্য ফার্স্ট বাস, তারপরে মেইন ভার্ব মিসড বাই এভরিবাডি, লাস্টে কোয়েশ্চেন মার্ক, তো অপশন বি হবে সঠিক উত্তর।
কোয়েশ্চেন নাম্বার 13, দেন হার ফেস ওয়াজ বাউড, তারপর তার মুখটা কি হলো, নেমে গেল নিচে, মানে নিচের দিকে মুখ করলো, মাথা নত করলো, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে দেখো হার ফেস যদি সাবজেক্ট ধরা হয়, ওয়াজ বি ভার্ব, বাউড ভার্বের থার্ড ফর্ম রয়েছে, মানে এটা অলরেডি প্যাসিভ ভয়েসে রয়েছে, তোমাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। যদি তার মুখটা নত হলো, তার মানে কি সে নিজের মুখটা নিজে নত করেছিল। সো এখানে এই যে হার ফেস ওয়াজ বাউড, তার মুখটা নত হয়ে গেল, এখানে তাহলে একটা বাই ছিল, বাই হার ছিল, তার নিজের দ্বারা তার নিজের মুখটা নত করলো। তাহলে এই বাই হার যেটা রয়েছে অবজেক্টে, সেটা প্যাসিভ ভয়েসে যখন আমি অ্যাক্টিভ ভয়েস করছি তখন সেটা সাবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট হলে কি হবে, শি হবে, ঠিক আছে। এখানে প্রথমে এখানে দেন হবে, এক্সট্রিমলি সরি, এখানে টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা দেন হবে, ঠিক আছে, আমি এক্সট্রিমলি সরি, দেন হবে। এনিওয়ে, তো অপশন এতে বলছে দেন, তারপরে সাবজেক্টে শি হয়ে গেল। এবার ওয়াজ বাউড, দেখো এটা সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে প্যাসিভ ভয়েসে সিম্পল পাস্ট টেন্স মানে অ্যাক্টিভ ভয়েসেও সিম্পল পাস্ট টেন্স হবে। সিম্পল পাস্ট টেন্স হলে পাস্ট ফর্মটা বসাতে হবে ভার্বে, বাউড হবে হার ফেস, সো দেন শি বাউড হার ফেস, অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বিতে বলছে দেন হার ফেস হ্যাজ বিন বাউড, এটা দেখো প্যাসিভ ভয়েস করেছে, মানে অলরেডি প্যাসিভ ভয়েস দেওয়া আছে সিম্পল পাস্ট টেন্স, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করা হয়েছে, ভীষণভাবে ভুল করা হয়েছে। অপশন সিতে বলছে দেন শি ওয়াজ বিং বাউড, এটাও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করা হলো, সঠিক হলো না। অপশন ডিতে বলছে আর ফেস ওয়াজ বাউড বাই দেন, এটাও সঠিক উত্তর হলো না, অপশন এ হবে রাইট আনসার, দেন শি বাউড হার ফেস। Question number 14, the arm was so badly injured that he must have it amputated, no error, তোমাকে বলতে হবে এরার কোথায় আছে। দেখো হার আর্ম ওয়াজ সো ব্যাডলি ইনজিওর, তার হাতটা এতটাই বাজেভাবে আহত হয়েছিল, দ্যাট আমরা জানি সো বসাই, তার সাথে আমরা দ্যাট বসাই, এখানে কোথাও ভুল নেই, দ্যাট হি মাস্ট হ্যাভ, এই যে মাস্ট হ্যাভ, এখানে কিন্তু মাস্ট হ্যাভ হবে না, এখানে হবে যেটা যে হি গট হবে, হি গট ইট অ্যাম্পিউটেড, সে তাকে মানে সেই তার হাতটাকে কেটে বাদ দিয়েছিল, তাহলে হি গট অ্যাম্পিউটেড হতে পারে, কিংবা তুমি এখানে হি হ্যাড টু গেট এটাও করতে পারো, হি গট করতে পারো, কিংবা তাকে এটা করতে হলো, তার যেহেতু হাতটা ইনজিওর্ড হয়েছিল তাকে এই হাতটা বাদ দিতে হলো, এটা কিন্তু করতে হলো, সো হি গট ইট অ্যাম্পিউটেড এটা হবে, কিংবা হি হ্যাড গট ইট, হ্যাড টু গেট অ্যাম্পিউটেড এটা করতে পারো, ঠিক আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পার্ট 2-তে ভুল আছে, তো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, due to inflation the cost of living escalated in the last 1 year, no error, কোন পার্টে ভুল তোমায় বলতে হবে। ডিউ টু ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির জন্য, এখানে কোথাও ভুল নেই। দি কস্ট অফ লিভিং, জীবনযাত্রার যে খরচা, এটাও কোথাও ভুল নেই। এসকালেটেড, ওকে, এসকালেটেড হয়েছিল, বেড়ে গেছিল, ঠিক আছে, বৃদ্ধি পেয়েছিল ইন দি লাস্ট 1 year, এই যে লাস্ট 1 year দামটা বৃদ্ধি পেয়েছিল, এটা যে সিম্পল পাস্টে করা হয়েছে এটা ভুল হচ্ছে, কারণ এই যে বেড়ে গেছিল কস্ট অফ লিভিং, তার এফেক্টটা কিন্তু এখনও আছে, তাই জন্য এটা সিম্পল পাস্ট টেন্স হবে না, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেই জন্য এখানে হ্যাজ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম এসকালেটেড বসবে, হ্যাজ এসকালেটেড হতো, সুতরাং পার্ট 3-তে ভুল আছে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, সিনোনিম অফ ফ্যামিশড, ফ্যামিশড কথাটার সিনোনিম কি হবে? ফ্যামিশড মানে প্রচণ্ড ক্ষুধার্ত, খুব খিদে পেয়েছে, অপশন এতে বলছে গ্লুড, অপশন বি জেডেড, অপশন সি স্যাটিয়েটেড, অপশন ডি স্টার্ভড। দেখো অপশন এতে গ্লুড, অপশন বি জেডেড, অপশন সি স্যাটিয়েটেড, এই তিনটে মানেই কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে কোনো কিছু বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে ফ্যামিশ মানে কিন্তু ক্ষুধার্ত, এখানে কোথাও সেটা বোঝানো হচ্ছে না, অপশন ডিতে বলছে স্টার্ভড মানে ক্ষুধার্ত, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যান্টোনিম অফ এরুডাইট, এরুডাইট কথাটার বিপরীত শব্দ কি হবে? এরুডাইট মানে হচ্ছে প্রচণ্ডভাবে শিক্ষিত, পড়াশোনা জানা লোক, অপশন এতে বলছে এডুকেটেড, এটা সঠিক হবে না, এটা সিনোনিম হয়ে যাচ্ছে। অপশন সি স্কলারলি, এটাও সিনোনিম হচ্ছে। পজেসিভ, ঠিক আছে, দখলে রয়েছে,
প্রচণ্ড কিছুর ওপরে কন্ট্রোল রয়েছে, এটাও সঠিক উত্তর নয়। অপশন বি হবে সঠিক, আনস্কলারলি। স্কলারলি মানে পড়াশোনা জানা শিক্ষিত, আনস্কলারলি মানে অশিক্ষিত। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, ওয়ান হু ডাজ এ থিং ফর প্লেজার অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন। কেউ কোনো কাজ করে প্লেজারের জন্য, ভালোবাসে এবং শখে করে, নট অ্যাজ এ প্রফেশন, সেটা কিন্তু তার পেশা নয়। অপশন এ অ্যামেচার, অপশন বি ভলেন্টিয়ার, অপশন সি অ্যাথলিট, অপশন ডি স্পোর্টস পারসন। অপশন এ হবে সঠিক উত্তর, অ্যামেচার। শখে কোনো কাজ করা, তখন তাদেরকে আমরা অ্যামেচারিশ বা অ্যামেচার বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 19, আই এম শিওর দ্য গার্লস উইল ফাইট টুথ অ্যান্ড নেইল ফর দেয়ার রাইটস। আমি নিশ্চিত যে মেয়েরা তারা কি করবে, ফাইট করবে টুথ অ্যান্ড নেইল। এই টুথ অ্যান্ড নেইল এই ইডিয়ামটার মানে কি? উইথ অল দ্য মাইট, সমস্ত শক্তি দিয়ে, উইদাউট এনি ওয়েপন, কোনো রকম অস্ত্র শস্ত্র ছাড়াই, ইন এ কাওয়ার্ডলি ম্যানার, খুব কাপুরুষতার সঙ্গে, উইথ অল দ্য রাইট, সমস্ত অধিকার নিয়ে। সঠিক উত্তর হবে অপশন এ, উইথ অল দ্য মাইট কিংবা উইথ অল দ্য স্ট্রেংথ, সমস্ত শক্তি দিয়ে, গায়ে জোর দিয়ে তারা লড়াই করবে। Question number 20, I needn't get up early tomorrow, shouldn't I? I need not get up early tomorrow. আগামীকাল আমাকে খুব সকালে ওঠার প্রয়োজন নেই। shouldn't I, এখানে দেখো ট্যাগ কোয়েশ্চেন দিয়েছে, ট্যাগ কোয়েশ্চেনটা তোমায় বলতে হবে ইমপ্রুভ করা যাবে কিনা। ডোন্ট আই, ডু আই, নিড আই, নো ইমপ্রুভমেন্ট। প্রথম কথা, যখন সেন্টেন্সটা নিডন্ট মানে নেগেটিভে রয়েছে, তখন ট্যাগ কোয়েশ্চেনটা সবসময় কিন্তু পজিটিভ হবে। যখন সেন্টেন্সটা নেগেটিভে রয়েছে, তখন ট্যাগ কোয়েশ্চেনটা সবসময় পজিটিভ হবে। যখন সেন্টেন্সটা পজিটিভ থাকবে, তখন ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, উল্টো হবে সবসময়। তো যেহেতু এখানে সেন্টেন্সটা নেগেটিভে আছে, ট্যাগ কোয়েশ্চেনটা শুডেন্ট কখনোই হবে না, ট্যাগ কোয়েশ্চেনটা সবসময় পজিটিভে হবে। এখন ট্যাগ কোয়েশ্চেনে পজিটিভ কি বসবে? এখানে দেখো নিড নট আছে, তার মানে এখানে তোমার ট্যাগ কোয়েশ্চেনটায় নিড আই হবে, তাই তো, নিড আই হবে, তাই অপশন সি হবে সঠিক উত্তর। Question number 21, what a sight to behold, said the painter. পেইন্টার বলল what a sight to behold, কি অসাধারণ দৃশ্য। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে এবং সেন্টেন্সে দেখো এক্সক্লামেটরি মার্ক আছে, মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে অপশন এতে বলছে দ্য পেইন্টার সেড ইট ইজ আ বিউটি টু বিহল্ড, এখানে সেডের পর ইট ইজ তো হবে না, অপশন এ তাই ভুল হচ্ছে। এবং এটা যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেশন মার্ক রয়েছে, তার মানে এখানে শুধু সেড লিখলে হবে না, তাই অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন বি আর ডিতে দেখো এক্সক্লেম লেখা আছে, তারপরে দ্যাট বসানো আছে, তারপরে অপশন বিতে বলছে ইট ওয়াজ। ওকে, সো হোয়াট এ সাইট টু বিহোল্ড, এখানে যে সাবজেক্টটা, এটা কিন্তু সাবজেক্ট ইট ইজ আমরা ধরে নিচ্ছি, যেহেতু এখানে সাবজেক্ট কিছু নেই, ইট ইজ ধরে নিচ্ছি, তাই ইটের পরে আমি এখানে ওয়াজ বসাবো, যেহেতু পাস্ট টেন্স হয়ে যাবে, ইট ওয়াজ এ সাইট টু বিহোল্ড, তাই অপশন বি হবে সঠিক উত্তর। অপশন ডিতে হোয়াট বলেছে, হোয়াট এ সাইট টু বিহোল্ড, এটা দেখো এই এক্সক্লামেটরি সেন্টেন্সটাই বসিয়ে দিয়েছে, এখানে হোয়াট এইগুলো কিন্তু থাকবে না, সাবজেক্ট ইট ইজ আমাকে ধরে নিয়ে সেটা ইট ওয়াজ করতে হবে, সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, শি আস্কড মি হাউ ইজ ইয়োর সিস্টার, সে আমাকে জিজ্ঞেস করেছিল হাউ ইজ ইয়োর সিস্টার, তোমার বোন কেমন আছে। তাহলে শি আস্কড মি এটা বলে দিয়েছে, তবে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো, এই ডাব্লিউএইচ কোয়েশ্চেনে ডাব্লিউএইচ শব্দটা বসাবো, হাউ বসাবো। তারপরে ইয়োর সিস্টার মানে এখানে মাই সিস্টার হবে, তারপরে ইজ আছে মানে সেটা ওয়াজ হয়ে যাওয়ার কথা। এখানে দেখো অপশন ডিতে এক্স্যাক্টলি সেটাই লেখা আছে, শি আস্কড মি হাউ মাই সিস্টার ওয়াজ, সো অপশন ডি সঠিক উত্তর হবে। অপশন সিতে বলছে শি আস্কড, তারপরে কাকে জিজ্ঞেস করছে সেটা এখানে বলা নেই, সুতরাং অপশন সি ভুল হচ্ছে। অপশন বিতে বলছে শি আস্কড হিম, এখানে মি ছিল সেটা হিম হয়ে গেল, তাই অপশন বিটাও ভুল হচ্ছে। এবং আরেকটা ভুল ছিল মাই সিস্টার ওয়াজ, এখানে ইজ লিখেছে, তাই অপশন বিটা ভুল। অপশন এতে বলছে শি আস্কড মি হাউ ওয়াজ মাই সিস্টার, এখানে ওয়াজটা কিন্তু সামনে বসবে না, ওয়াজটা পরে বসবে, কারণ যদি ওয়াজটা সামনে বসে সেটা স্টিল কোয়েশ্চেন থেকে যাচ্ছে, তো এই অপশন এটাও ভুল, অপশন ডি হবে সঠিক উত্তর, শি আস্কড মি হাউ মাই সিস্টার ওয়াজ। কোয়েশ্চেন নাম্বার 23, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান তোমার লিখতে হবে অ্যাবান্ডান্ট, সঠিক উত্তর হবে অপশন সি অ্যাবান্ডান্ট, ABUNDANT, অ্যাবান্ডান্ট। ওকে, প্রচুর পরিমাণে বোঝায়, অপশন সি হবে রাইট আনসার। Question number 24, add a suitable prefix to curricular to form a new word, কারিকুলারের সাথে এখানে প্রিফিক্স বসাতে হবে নতুন শব্দ তৈরি করতে, অ্যান্টি কারিকুলার, হাইপার কারিকুলার, এক্সট্রা কারিকুলার, ম্যাক্রো, সঠিক উত্তর হবে অপশন সি এক্সট্রা কারিকুলার, মানে পড়াশোনার বাইরেও যে কাজকর্মগুলো স্টুডেন্টরা করে থাকে, লোকজন করে থাকে, তখন আমরা তাদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 25, প্যারাজাম্বল দেওয়া হয়েছে, 3 painters competed for a prize,
তিনজন পেইন্টার একটা পুরস্কারের জন্য কম্পিট করেছিল একে অপরের সাথে, প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছিল। পি অপশনে বলছে রাম পেইন্টেড আ কার্টেন, রাম একটা কার্টেন এঁকেছিল। অপশন কিউতে বলছে আ বাটারফ্লাই কেম অ্যান্ড স্যাট অন দি বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, একটা প্রজাপতি এলো এবং ফুলের তোড়ার ওপরে বসলো, ওয়াজ পেইন্টেড বাই শ্যাম, এই ছবিটা শ্যাম এঁকেছিল। আর বলছে অ্যান অক্স ট্রাইড টু ইট ফ্রম দি বাস্কেট অফ অ্যাপেলস, ওয়াজ পেইন্টেড বাই সোহাম, এবং সোহাম এঁকেছিল একটা পেন্টিং যেটাখানে লেখা ছিল যে যেখানে আঁকা ছিল অ্যাপেলসের একটা ঝুড়ি রয়েছে এবং সেটা খাওয়ার জন্য একজন অক্স ট্রাই করেছিল। অপশন এসে বলছে অ্যান্ড দি জাজ হিমসেলফ ট্রাই টু লিভ দি কার্টেন, এবং জাজ কী করলো, নিজে নিজে চেষ্টা করেছিল ওই পর্দাটা তুলে ধরার। সো রাম গট দি প্রাইজ। দেখো এখানে আমরা যে দেখলাম তিনজন পেইন্টার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল একে অপরের সাথে, এখানে প্রথমে তাহলে কোনটা বসছে? প্রথমে দেখো এই যে আ বাটারফ্লাই কেম, এই যদি কিউ আমরা বসাই, কারণ প্রথমে একটা পেইন্টিংয়ের কথা বলা হলো, তারপরে আর এ বলছে অ্যান্ড মানে তারপরে এবং দিয়ে বলছে, তাহলে কিউ এর পরে আমি আর বসাবো। তারপরে বলেছে রাম পেইন্টেড আ কার্টেন, এরপর রামের কথা বলা হলো, এখানে পি বসবে, এবং অ্যান্ড দি জাজ মানে রাম একটা ছবি আঁকলো, পেইন্টেড আ কার্টেন একটা পর্দা আঁকলো, অ্যান্ড এবং তারপরে, সুতরাং পি এর পরে কিন্তু এস চলে আসছে ইনভেরিয়েবলি, তাই জন্য আমরা বলতে পারি অপশন ডি হবে সঠিক উত্তর, কিউ আর পি এস। সো রাম গট দি প্রাইজ। প্রথমে শ্যামের কথা বলা হলো, তারপর সোহামের কথা বলা হলো, তারপর রামের কথা বলা হলো, তারপর জাজ নিজে সেই পর্দাটা তুলে ধরার চেষ্টা করেছিল। সো রাম গট দি প্রাইজ, মানে রাম জাজকেও বোকা বানিয়ে দিয়েছিল, তাই রাম প্রাইজ পেয়েছিল। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর ক্লোজ টেস্ট। প্যারাগ্রাফটা তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা লাইনের মানে তোমাকে বুঝে, কনটেক্সট বুঝে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখতে হবে এখানে। ইফ ইউ প্রেফার মাউন্টেন্স ড্যাশ ডেজার্টস, তুমি যদি মরুভূমির থেকে মাউন্টেন বেশি পছন্দ করো, তো এই যে প্রেফারের পরে আমরা টু বসাই, প্রেফার টু। সো 26-26 অপশান ডি হবে সঠিক উত্তর, প্রেফার মাউন্টেন্স টু ডেজার্টস, ডেজার্টের থেকে যদি মাউন্টেন বেশি পছন্দ হয়। ট্রাই দার্জিলিং, তাহলে দার্জিলিং ট্রাই করতে পারো। ওয়েস্ট বেঙ্গলস হিল রিসর্ট, ওয়েস্ট বেঙ্গলের এটা একটা পাহাড়ি এলাকা, হিল রিসর্ট। দ্যাট ড্যাশ অ্যাট দি ফুটহিলস অফ দি মাইটি হিমালয়াস, যেটা কিনা যে বড় পর্বত রয়েছে, পর্বতমালা হিমালয়, তার কোথায় রয়েছে? পাদদেশে রয়েছে, ফুটহিলস তার পাদদেশে অবস্থিত। অপশান দেখো 27 বলছে নেসেলস, কাডলস, স্লিপস, রেস্টস। সঠিক উত্তর হবে অপশান এ নেসেলস। নেসেলস মানে হচ্ছে পাহাড়ের কোলে, ঠিক আছে, একদম নিরাপদে, একদম শেল্টার জায়গাতে রয়েছে। নেসেলস মানে পাখির বাসার মতো রয়েছে। ড্যাশ while in Bengal if your spirit of adventure gets the better of you, বলছে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকার সময় তোমার অ্যাডভেঞ্চার করার যে স্পিরিটটা সেটা আরও বেশি বেড়ে যায়। এখানে তাহলে সেন্টেন্স যখন শুরু করছি তখন আমরা কি বসাচ্ছি? সো, অ্যান্ড, বাট, সিন্স। দেখো এখানে অ্যান্ড তো বলবো না, এখানে বাট বলবো না, কারণ যখন তুমি এখানে দার্জিলিংয়ের কথা বললো, অ্যাডভেঞ্চারের কথা বললো, এখানে আবার একটা অ্যাডভেঞ্চারের কথা বলা হচ্ছে। সো এখানে আমরা সো দিয়ে শুরু করবো, সুতরাং। সো অপশান এ হবে সঠিক উত্তর। তো যদি তুমি বেঙ্গলে রয়েছো আর তোমার অ্যাডভেঞ্চার করার উত্তেজনাটা আরও বেশি বেড়ে গেছে, ড্যাশ দি ফেরি টু দি সুন্দরবন, তাহলে তুমি সুন্দরবনে চলে যাও নৌকো নিয়ে। দি ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এখানে কি বলা হচ্ছে 29-এ? আস্ক, টেক, পিক, পে। সঠিক উত্তর হবে টেক দি ফেরি, নৌকা নিয়ে নাও সুন্দরবনে যাওয়ার জন্য। ইফ দিস প্লেসেস ডু নট অ্যাট্রাক্ট ইউ, যদি এই সমস্ত জায়গাগুলো তোমাকে অ্যাট্রাক্ট না করে, দেয়ার্স ভুটান, সেখানে ভুটান রয়েছে। দি কোয়াইট হিমালয়ান কিংডম ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, এই যে ভুটানটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কোথায় রয়েছে? অ্যাডজয়নিং, একদম জুড়ে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সাথে রয়েছে। সারাউন্ডিং, ওয়েস্ট বেঙ্গলের চারপাশে রয়েছে। স্কার্টিং, ওয়েস্ট বেঙ্গলকে চারপাশে ঘিরে ঘুরছে। আর বর্ডারিং, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের আর ভুটানের বর্ডার শেয়ার করছে। সো বর্ডারিং হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার জুড়ে কিন্তু আমরা ভুটানকে দেখতে পাচ্ছি। সো অপশান ডি হবে সঠিক উত্তর, ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার বা সীমানা সেখানে আমরা ভুটানকে দেখতে পাই। সো অপশান ডি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। তোমরা কিন্তু তোমাদের স্কোর আমার
স্কোর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।